আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আবার একটু লাইভে আসলাম। যে ফোন খুলে দেখলাম যে আওয়ামী লীগের দালাল সাংবাদিক আপনার সীমান্ত এলাকায় এর আগে বৈধভাবে যেতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে ওখান থেকে ফেরত দেওয়া হয়েছে যে আপনাদের বাইরে যাওয়া নিষেধাজ্ঞা আছে। তো ওখান থেকে ফেরত দেওয়ার পরে ওনারা এখন অবৈধ পথে যেতেছিল। সেখানে সীমান্ত এলাকায় মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ওই গণমানুষের কাছে ধরা খেয়েছে। তাদের অপরাধ কি? তাদেরকে তো জনগণ তো তাদের নামে কেসও করে নাই। তাদের কি অপরাধ? তারা কি অপরাধের দায়ে তারা পালাচ্ছে? তো আসলে পালাচ্ছেন, এই কথাগুলো আসে পারিবারিক শিক্ষা থেকে। ওনারা এত বড় অপরাধ, ওনাদের সাথে আসলে খুব খারাপ আচরণ করলেও কম হবে। তারপর আমাদের কথায় কথায় চলে আসছে পালাতে ছিলেন বা তারা যেতে ছিলেন। এগুলো কেন আসে? এগুলো পারিবারিক শিক্ষা থেকেই আসে। তা আসলে ইচ্ছা হয় না তাদেরকে সম্মান দিয়ে কথা বলার ইচ্ছা হয় না যে ওরা এতটা আহ, সরকারের চাটুকার দালাল ছিল, এরা ইন্ডিয়ার দালাল ছিল। তাহলে এদের অপরাধটা কি? এরা কেন পালাচ্ছে? এরা নিজেরাই জানে এদের অপরাধটা কি। এদেরকে তো আমরা তো ধরপাকড় করি নাই, এদেরকে তো আমরা তো তাদেরকে তাড়াহুড়া করি নাই। তারা কেন পালাচ্ছে? এই জন্য পালাচ্ছে। আমরা দেখেছি যে তারা কেমন করে সরকারকে এরকম কর্মর্দন করে উনি হাসিনার সঙ্গে কথা বলতেন। একদিন আমি দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আজকে ৭৬তম জন্মবার্ষিকী, আপনার শুধু সংখ্যাই বাড়ছেন, কিন্তু আপনার তো আসলে আপনার বয়স বাড়ে নাই তো। হাসিনা আবার সেই মানে এমন গদগদ হয়ে বলছে, কেন বারবার আমাকে আপনারা বয়স মনে করে দিচ্ছেন বলুন তো। ওহ, কি এটা কি আসলে সরকার নাকি এরা যাত্রাপালা? এটা দেখে আমি অবাক হব না বেকুব হব, মানে ঠিক এইরকম ভঙ্গিমা। এটা মেয়েদের ভঙ্গিমাটা একটু আলাদা থাকে তাদের। হয়তো আমি ওইভাবে বলতে পারি নাই। হয়তো সেবুতা হলে বলতো, এই হাসিনা বউ, তুমি তো অনেক কিছুই বলতে পারো। হাসিনা বউ এভাবে তো সেবুতা বলতেন। তা আমরা তো ওইভাবে বলতে পারি না। তো যাই হোক, সেই শ্যামল দত্ত আর মোজাম্মেল বাবু ধরা খেয়েছেন। ওনাকে নিয়ে অনেকেই ইয়েতে ভিডিও ভিডিও করছে। আমি যদি একটু করি, আহ, সেটি হচ্ছে ভারতে এই যে পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত আটক। আমি যদি ঘোরাই, তার সাথে আরো দুজন ছিলেন, মোট চারজন ছিলেন, মোট চারজন। এবং তারা যদি নিজ নিজ বাসা থেকে অ্যারেস্ট হতেন, সেটা হয়তো সম্মানের হতো। উনি কিন্তু বলছেন যেভাবে যে উনি যদি নিজেদের বাসা থেকে অ্যারেস্ট হতেন সেটা আলাদা হিসাব, কিন্তু ওনারা পালাতে গিয়ে সীমান্তে পালাতে গিয়ে ওনারা অ্যারেস্ট হয়েছেন। সেই সবার মতন যেভাবে পালাচ্ছিলেন, যেইভাবে সীমান্তে হেনস্থ হলেন, যেভাবে তাদের টাকা পয়সা সব কেড়ে নেওয়া হলো, তারপরে এই যে পিটুনি দিয়ে এখানে এখানে থানায় আরেকজন নিউজ করেছে, সীমান্তে পুলিশের কাছে জনতার দেয়া হাতে হলো। ধরা এটা শ্যামল দত্ত ও নিঃসন্দেহে মোজাম্মেল বাবু। লজ্জাস্কর ব্যাপার। এমন পরিণতি আসলে প্রত্যাশিত ছিল না তাদের কাছে। তো আমরা আজকের খবরটা বিশ্লেষণ করা আমার জন্য ওনাদের অপরাধটা কি? ওদের মন্যতা এমন কোনো হীন কাজ নেই তাদের পক্ষে সম্ভব হয়। তারা অনেক টাকার মালিক, শুধু সরকারকে তেল তেল মেরে মেরে সরকার যা করেছে এরা জায়েজ করেছে। এরা নেগেটিভ নিউজ করেছে, সরকারের পক্ষে পজিটিভ আর জনগণের পক্ষে নেগেটিভ নিউজ করেছে। এরা সাদাকে সাদা বলার সাহস নেই, কালোকে কালো বলার সাহস নেই। এটা হচ্ছে এনাদের অপরাধ। এনারা জানে এনারা কি অপরাধ করেছে। এই জন্য আজকে ওনারা আমাদের সাংবাদিক, এরা একটা সরকার উল্টাবে, সাংবাদিকতা কেন উল্টাবে?
এনারা কিন্তু সাংবাদিক সেই মানে ছোট সাংবাদিক না, এনারা একজনা সম্পাদক, একটা পত্রিকার সম্পাদক। তো একটা সরকার উল্টায় যেতে পারে, তার মেয়াদ শেষ, সে পদত্যাগ করবে, বা সে কোনো অপরাধ করেছে সেজন্য জনগণের রসনলে পড়ে সে পদত্যাগ করতে পারে, এটা স্বাভাবিক। এরার সাথে সাথে সমস্ত নেতাকর্মী পালাবে, এরার সাথে সাথে স্কুল কলেজের শিক্ষক প্রিন্সিপালরা পালাবে, পুলিশ পালাবে, তারপরে র্যাবের লোক পালাবে, ডিআইজি ডিআইজি কমিশনার অমুক তমক, মানে যত রকম মসজিদের ইমাম পর্যন্ত পালাবে, সাংবাদিকের বড় বড় নেতারা পালাবে। এটা কোন দেশ? এটা কোন নিয়ম? আমার এটা বুঝে আসে না। সরকার চেঞ্জ হয়ে যাবে, বাকি প্রতিটা প্রতিষ্ঠান ঠিক থাকবে, প্রতিটা প্রতিষ্ঠান যার যার জায়গা থেকে তারা চলবে। প্রতিদিনিয়ত সূর্য উঠবে, সূর্য অস্ত যাবে, তাদের অফিস খুলবে, অফিস বন্ধ হবে, পরের দিন সকালে আবার অফিস খুলবে, এইভাবে তারা চলবে। এটা সরকারের সঙ্গে সঙ্গে পুরো দেশ উলটপালট হয়ে যাবে। এটা কোন দেশ? আমাদের এটা কোন দেশ? এটা কোন আইন, কোন নিয়ম আমাদের সরকার বানিয়েছে? আমার এটা মাথায় কাজ করে না। আপনারা বলবেন যে ভাই তোর মাথায় কাজ করার দরকার নাই। ভাই আজকে আপনি কথা বলছেন যে তোর মাথায় কাজ করার দরকার নাই, ভাই এটা দরকার আছে, কাজ করার দরকার আছে। আমার আপনার দেশ, দেশপ্রেম থাকলে তারা লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা তাদের পকেটে দেয়। সরকার প্রধান হবে কি? তারা কি মানুষের টাকা মেরে খাবার জন্য সরকার প্রধান হবে? হ্যাঁ, সরকার প্রধান হয় যে ব্যক্তি, সে কি মানুষের টাকা মেরে খাবার জন্য সরকার প্রধান হয়? আমরা তো সাহাবাদের তো কাহিনী পড়েছি। সাহাবা উনি হজরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি হজরত ওমর ফারুক, না হজরত আবু বক্কর, যাক বেয়াদবি মাফ করবেন, যে হয়তো বলবেন যে বেড়া তুই নামই জানিস না, তুই আবার এইসব বলিস কেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা ছিলেন। উনি একদিন পাশ দিয়ে যাচ্ছেন, একটা কুড়ি ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা বুড়িমার কান্না ভেসে আসলো, বাচ্চা কাচ্চার ক্ষুধার্ত বাচ্চাদের কান্না ভেসে আসলো। উনিও কান্না দেখে ওই ঘরে ঢুকলেন, ঢেকে শুনে যে একটা বুড়িমা পানি, কিছু পাথর দিয়ে পানি সিদ্ধ করছেন। উনি জিজ্ঞাসা করলেন যে বুড়িমা, কি আপনি পানি সিদ্ধ করছেন কেন, পাথর সিদ্ধ করছেন কেন? বলছে যে বাবা আমি আমার বাচ্চা 3 দিন খেতে দিতে পারি নাই, কি কি বলবো, আমি পানি ফুটায় সান্ত্বনা দিচ্ছি যে আমি বাবা এই যে খাবার হচ্ছে আমি তোমাদের খাবার দিব। এটা দেখে উনি আর ওনার পরিচয় দেন নাই। আমার লোম খাড়া হয়ে গেছে, এনাদের মন মানসিকতা, এই যে ইসলামিক শাসন অনুশাসন, এরা যে কেমন, আল্লাহর স্বাদ কোরআনের স্বাদ আমরা বুঝি নাই, বুঝতে চেষ্টাও করি না। এটার জন্য আমাকে আপনাকে একদিন হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই কাহিনী বলতে আমার লোম খাড়া হয়ে গেছে। উনি বলছে যে যে বুড়িমা, আপনি আপনার আমি অমুক রাজার দরবারে আপনি কালকেই আসবেন, আমি দেখি আপনাকে ওখানে কিছু জিনিস দেওয়া যায় কিনা। আমি আপনাকে এখন কিছু খাবার দিচ্ছি, আপনি হচ্ছে আবার কালকেও আসবেন। এই হজরত ওমর সঙ্গে সঙ্গে ওনার রাজকোষে চলে গেছে। রাজকোষে গিয়ে উনি সেই খামারের স্টোর খুলেছে, খুলে ওনার নিজে পিঠে করে সেই খাবার ওই বুড়িমার ঘরে পৌঁছে দিয়েছে। যে আমি রাজা, যে দেশের রাজা আমি, আমার দেশে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আর আমাদের রাজারা একটা মেম্বার চেয়ারম্যান হয়ে গেলে আমার দেশের জনগণ তারা মাটিতে আর পা পড়ে না। উনি সেই খাবার নিজে পিঠে করে ওখানে বুড়িমার ঘরে দিয়ে আসছে, আর বলছে যে কালকে আপনি আমার রাজার দরবারে আসবেন, আমি ওখানে থাকবো ইনশাল্লাহ, আমি আপনাকে কিছু ওখান থেকে দিব। পরবর্তীতে বুড়িমা গেছে, গিয়ে দেখে যে হজরত ওমর সে রাজা, তাকে চেনেই না, সে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রাজা। তা আমাদের ইসলামিক লিডার কেমন কেমন হওয়া উচিত আপনারা দেখেন। আর আমাদের লিডাররা এখন কেমন আচরণ আমাদের সঙ্গে করে, আমাদের কত মানুষ না খেয়ে মারা যাচ্ছে, গুলি খেয়ে মারা যাচ্ছে, কোনো হিসাব নিকাশ নাই, কোনো কিচ্ছু নাই। আরেকটা জিনিস যে একদিন কোনো সাহাবার স্ত্রী
ওই ওই সাহাবা একটা হালুয়া খেতে চেয়েছিলেন। তো ওনার স্ত্রী হালুয়া বানায় দিয়েছে, বলছে তুমি হালুয়া পেলে কোথায়? হালুয়া তো আটা তো আমি কিনে নাই, দেইনি। তো বলছে যে তুমি যে রাজকোষ থেকে বেতন পেতে, আটা পেতে, আমি ওখান থেকে একটু একটু রেখে ওখান থেকে জমায় আমি হালুয়াটা বানাইছি। পরের দিনই ওই সাহাবা ওই তার রাজকোষে গিয়ে বলছে যে আমার এখন প্রতি মাসে আমার ওখান থেকে সামান্য আটা কম দিলে আমার সংসার চলবে। চিন্তা করা যায়, চিন্তা করেন যে আমাদের ইসলামিক লিডাররা, পূর্বে যে যে লিডাররা, তারা কেমন চরিত্রের, কেমন মানের। আর আমার এখনকার ভাই বেঁচে থাকতে কত টাকা লাগে, কত কত হাজার টাকা লাগে ভাই। আমরা কি বেঁচে নেই? আলহামদুলিল্লাহ আমরা তো আছি, আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আল্লাহ তো বাঁচাই রাখছে, তো ডাল ভাত খেয়ে তো বাঁচাই তো রাখছে। আলহামদুলিল্লাহ বলেন না আপনারা, একটু আলহামদুলিল্লাহ বলুন না আপনারা। তো যাই হোক, এই যে শ্যামল দত্ত ধরা খেয়েছে, মোজাম্মেল বাবু ধরা খেয়েছে, এদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। এদেরকে সাজা দিলে গায়ে এই 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 দেশ পাপ মুক্ত হবে। এরা যেন আর দ্বিতীয় দিন এদেরকে যেন আমরা যেন দেখে শিখতে পারি, এদেরকে দেখে যেন আমরা শিখতে পারি, এদেরকে সেইভাবে সেই পরিমাণ সাজা দিতে হবে। যারা আমাদের পরবর্তী কোনো সাংবাদিক বা আমি বা আরেকজন আমার সন্তানরা যেন এনাদের দেখে যেন একটা নিদর্শন হয়ে থাকে, একটা উদাহরণ হয়ে থাকে, যে আমরা যেন এদের মতো যেন চামচামি না করি, আর আমরা যেন ইসলামের পথে থাকি, ইসলামের অনুশাসন মেনে চলি। আমাদের সেই ধরনের আল্লাহ যেন আমাদের শক্তি, সামর্থ্য, মন মানসিকতা দেন। আমিন। এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।